ওষুধ থেকে দূরে থাকবেন। ওষুধ কখনোই ভালো জিনিস নয়। ওষুধ আপনারা তখনই খাবেন যখন সেটা প্রয়োজন পড়বে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রুশাদ রহমান। আজকের টপিক্সের নাম হলো আমাদের শুষ্ক কাশি। আমরা খুব কম বেশি দেখা যায় সবাই এই ধরনের কাশিতে ভুগে থাকি। হ্যাঁ, সেটা হতে পারে বর্ষাকাল, হতে পারে গরমকাল বা শীতকাল। আপনার কিন্তু ঋতু বৈচিত্র্য থাকে না এই শুষ্ক কাশির জন্য। শুষ্ক কাশিতে সাধারণত কোনো প্রকার কফ দেখা যায় না, মানে আপনি কাশতেছেন কিন্তু কোনো প্রকার কফ কিন্তু ভিতর থেকে আসতেছে না। আবার এক ধরনের কাশি রয়েছে যেটাতে আপনার কফ দেখা যায়। তো এই যে কফবিহীন কাশিকে আমরা শুষ্ক কাশি বলতেছি। এই শুষ্ক কাশিটা আপনার বিভিন্ন ভাইরাল ইনফেকশন দ্বারা হয়ে থাকে মূলত। আবার কিছু কিছু কাশি রয়েছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা হয়ে থাকে। সেখানে কিছুটা হলুদ কফ দেখা যেতে পারে, যেটা কিনা কোনো গুরুতর রোগ নয়। নর্মালি যে সমস্ত ব্যক্তিরা ধূমপান করে থাকেন, ধূমপানের কাশিগুলো বা যাদের অ্যালার্জিজনিত কাশি হয়ে থাকে, সাধারণ ঠান্ডা, জ্বর ইত্যাদিতে যে শুষ্ক কাশিগুলো হয়ে থাকে, এই ধরনের কাশিগুলোতে কোনো প্রকার কফ থাকে না। আর এক ধরনের ব্যক্তিদের এই ধরনের কাশি হয়ে থাকে, সেটা হলো রিফ্লাক্স ডিজিজ। আমি একবার বলেছিলাম আপনাদেরকে যে বুকে জ্বালা পোড়া রোগ এক ধরনের রয়েছে। তো এখানে কিন্তু রিফ্লাক্স সৃষ্টি হয়, তাতে কিন্তু আপনার গলা দিয়ে কাশি আসতে পারে। তো এই কাশিগুলো নর্মালি শুষ্ক হয়ে থাকে, কোনো প্রকার কফ থাকে না। আর যেহেতু ভাইরাল বা ভাইরাসের ইনফেকশন দ্বারা এই ধরনের কাশিগুলো হয়, এক্ষেত্রে খুব বেশি যে ওষুধ বা চিকিৎসা বা অ্যান্টিবায়োটিক, এই ওষুধগুলোর প্রয়োজন খুব কম পড়ে। এক্ষেত্রে দেখা যায় যদি আমরা একটু চেষ্টা করে ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি, এক্ষেত্রে কিন্তু নর্মালি কোনো প্রকার ওষুধ লাগে না। যদি কোনো কারণে কাশির সাথে জ্বর বা বুকে ব্যথা বা অন্যান্য গুরুতর কোনো উপসর্গ আপনারা দেখতে পান, তখন সেটা চিন্তা করতে হবে আমাদের অন্য কোনো রোগের দিকে। কিন্তু শুধুমাত্র শুষ্ক কাশিতে আপনাদের কোনো প্রকার ওষুধ না খেলেও চলবে। কিছু কিছু ঘরোয়া পদ্ধতি, তার মধ্যে প্রথমে বলবো যে মধু। আমরা সকলেই জানি মধু একটি ওষুধি গুণসম্পন্ন খাবার। এই মধুর কিন্তু অনেক রকমের উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি গুণাগুণ হলো শুষ্ক কাশির নির্মূল কারক। এই মধু যদি আপনারা 1 চামচ করে একটু হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারেন, আপনাদের শুষ্ক কাশির জন্য আপনারা খুব বেশি উপকারিতা পাবেন। তবে মনে রাখবেন, এক্ষেত্রে 1 বছরের কম বছরের বাচ্চার জন্য মধু দেওয়া যাবে না। এটা কিন্তু তাদের জন্য আবার অপকারী। 1 বছরের উপরে যে কোনো বয়সের মানুষকে আপনারা মধু খাওয়াতে পারেন। যে সমস্ত ব্যক্তির ডায়াবেটিস রয়েছে বা ব্লাডে সুগার লেভেল নিয়ন্ত্রণ করে থাকেন, তাদের ক্ষেত্রে মধুর বিষয়ে একটু রেস্ট্রিকশন থাকে। তারা ব্যতীত বাকি সকলেই এই মধুটা থেকে আপনারা শুষ্ক কাশিতে খুব দারুণ প্রকার উপশম পাবেন। মধুর পাশাপাশি আরেকটি হলো যষ্টি মধু। অনেকেই নাম শুনে থাকবেন যষ্টি মধু। আসলে যষ্টি মধু আর মধু কিন্তু এক নয়। যষ্টি মধু এক ধরনের গুঁড়ো আকারে পাওয়া যায়, মানে পাউডারের মতো থাকে। আর মধু তো মধুই। মধু তো এক ধরনের সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, আর যষ্টি মধুটা অন্য এক ধরনের উপাদান। এই যষ্টি মধু যদি চা আপনারা পান করতে পারেন, যষ্টি মধু আপনারা বাজারে যে কোনো দোকানে পাবেন, এখান থেকে যদি আপনারা 1 চামচ বা 2 চামচ একটু চায়ের মধ্যে মিশিয়ে খেতে পারেন, আপনাদের গলাতে খুব বেশি উপকার দিবে। এটা গলার যে শ্লেষ্মা ভাবটা রয়েছে, গলায় যে শুষ্ক ভাবটা রয়েছে, এই ভাবটা কিন্তু আপনাদের এই যষ্টি মধুর চাটা খেলে ভালো হয়ে যাবে। তো এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ টিপস হলো গরম পানির যে ভাপ নেওয়া। গরম পানির ভাপটা কীরকম? আপনারা মনে করেন একটি বড় পাত্রের মধ্যে গরম পানি করে নিলেন, সেখান থেকে যে স্টিম বা বাষ্পটা উপরের দিকে উঠবে, সেই ভাপটা আপনার নাক দিয়ে যদি নিতে পারেন, এটা খুব বেশি উপকারী। আর আরও বেশি উপকারী হয় যদি আপনারা এখানের মধ্যে একটু তুলসী পাতার রস যোগ করে দিতে পারেন। ওই গরম পানির মধ্যে তুলসী পাতার রসটা যোগ করে নিয়ে দিনে যদি 2-3 বার আপনারা ওই ভাপটা নিতে পারেন, এটা কিন্তু আপনাদের শুধুমাত্র শুষ্ক কাশিতেই নয়, পাশাপাশি সাইনোসাইটিস যাদের রয়েছে বা লাংসে বিভিন্ন ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস থাকে, এই ধরনের রোগগুলো যাদের ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক উপকারী। সো তুলসী পাতার সাথে গরম পানির ভাপটা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরোয়া পদ্ধতি। আর পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আদা, রসুন এবং হলুদ, এই 3টা আমাদের এক ধরনের গুরুত্বপূর্ণ সাংসারিক জীবনের এক ধরনের মশলা হিসেবেই ব্যবহার করা যায়, কিন্তু এর ওষুধি গুণাগুণ কিন্তু প্রচণ্ড। আপনারা যদি আদা চা বা হলুদ চা বা রসুন চা, হ্যাঁ, অনেকেই হলুদ চার বিষয়ে কিন্তু একটু অবগত নন। আদা চা, রসুন চা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু হলুদ চাটা খাওয়ার ক্ষেত্রে কিছুটা নিয়ম আছে। হলুদ চা আপনাকে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আপনার চায়ের সাথে মিশিয়ে খেতে হবে। এর চেয়ে বেশি যদি আপনারা আবার খান, সেক্ষেত্রে কিন্তু বুকে জ্বালা পোড়া বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা হয়ে যায় আবার। সো এক্ষেত্রে হলুদ চা পান করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে 1 কাপ চায়ের মধ্যে 1/2 চামচের বেশি হলুদ দেওয়া যাবে না। আর আদা বা রসুনের ক্ষেত্রেও সেম কথা। সব কিছুই গুরুত্বপূর্ণ, সব কিছুই ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না। আপনাদেরকে একটি নির্দিষ্ট লিমিটে দিনে 2 থেকে 3 বার, এর ঊর্ধ্বে নয়। এটা আপনাদের শরীরের জন্য তো উপকারী বটেই, পাশাপাশি শুষ্ক কাশিতে অনেক বেশি উপকারী।
আর সাধারণত চেষ্টা করবেন যাদের শুষ্ক কাশি হয়ে যায় তারা ঘরোয়াভাবে ঘরে বসেই 6 থেকে 7 দিন একদম বেড রেস্টে থাকার চেষ্টা করবেন, পাশাপাশি বিশুদ্ধ পানি পান করবেন এবং চেষ্টা করবেন পানিটা যেন একটু কুসুম কুসুম গরম হয়। তাহলে কিন্তু আপনাদের গলার জন্য বা গলার যে শ্লেষ্মা ভাবটা এটা কমানোর জন্য অত্যন্ত বেশি উপকারী। এক ধরনের মেন্থল পাওয়া যায় বাজারে, মেন্থল পাওয়া যায়। এই মেন্থলটা আপনারা কিন্তু পানির সাথে মিশিয়ে গ্রহণ করতে পারেন, এটাও কিন্তু আপনাদের শুষ্ক কাশিতে ভালো উপশম দিয়ে থাকবে। তো দেখা যাচ্ছে যে আমাদের ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে বেশিরভাগই চা রিলেটেড। তো চা এবং কফি এই দুটো খাবার বা দুটো পানীয় আমাদের এই কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু সবচেয়ে বেশি উপকারী। পাশাপাশি ওষুধি গুণসম্পন্ন উপাদানগুলো একটু মিশিয়ে নিতে পারলে তো কোনো কথাই নেই। আপনারা চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনটেন করে আপনাদের শুষ্ক কাশি কমিয়ে ফেলার। এই সমস্ত ঘরোয়া করণীয়গুলোর পাশাপাশি কিছু কিছু পরিহারমূলক কাজও কিন্তু আপনাদেরকে করতে হবে। যেমন যারা ধূমপান করে তাদেরকে ধূমপান ছেড়ে দিতে হবে। অতিরিক্ত ধুলাবালুতে যারা চলাফেরা করে, অতিরিক্ত ধুলাবালিতে যারা কাজ করে, এই ধুলাবালিতে কম যেতে হবে। প্রয়োজনে আপনারা মুখে মাস্ক ব্যবহার করবেন, ধুলাবালু এড়িয়ে চলবেন। অতিরিক্ত ঠান্ডা খাবার অনেকেই খেয়ে থাকি আমরা, এটা কিন্তু আসলে খুব একটা যে ভালো খাবার তা কিন্তু না। এটা চেষ্টা করবেন কমিয়ে দেওয়ার, ধূমপান ধুলাবালু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি আমি প্রথমে বলেছিলাম ওষুধের ব্যাপারে, অনেকেই আছি আমরা, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক ওষুধ যে কোনো রোগেই খেয়ে থাকি। জ্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক খাও, শুষ্ক কাশি, কফযুক্ত কাশি যেইটাই হোক না কেন অ্যান্টিবায়োটিক খেলে সেরে যাবে। এই ভ্রান্ত ধারণাটা কিন্তু আপনাদের মনের মধ্যে থেকে দূর করতে হবে। সব ধরনের রোগে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সই তৈরি হয়ে যাবে, পরবর্তীতে আপনার শরীর অ্যান্টিবায়োটিক আর গ্রহণ করতে পারবে না। তাই টুকটাক শুষ্ক কাশি, জ্বর, সর্দিতে আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। এই ব্যাপারগুলো, এই ভ্রান্ত ধারণাগুলো সম্পূর্ণ মাথা থেকে পরিহার করে ফেলবেন, মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন। যে ঘরোয়া পদ্ধতিগুলো আপনাদেরকে শেয়ার করলাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। তবে একটা কথা মনে রাখবেন, কাশির সাথে যদি কফ আসে আর সেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে তবে আপনারা এটাকে হেলাফেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন। বুকের কিছু এক্সরে রয়েছে, কিছু টেস্ট রয়েছে, এগুলো কনফার্ম করবেন যে এটা অন্য কোনো রোগে সেটা পাশাপাশি সরে যাচ্ছে কিনা। তো পরিশেষে একটি কথা, আপনারা সকলেই ওষুধ থেকে দূরে থাকবেন। ওষুধ কখনোই ভালো জিনিস নয়। ওষুধ আপনারা তখনই খাবেন যখন সেটা প্রয়োজন পড়বে, অপ্রয়োজনে কোনো প্রকার ওষুধ গ্রহণ করবেন না। আপনারা সকলেই নিয়মকানুনগুলো মেনে চলে সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আবার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।